আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প আমৃত্যু ভালোবাসি তোকে, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন সালমা চৌধুরী, ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প আমৃত্যু ভালোবাসি তোকে। আবির চোখে ইশারা করতেই তৎক্ষণাৎ নিজের মাথায় চাপড় মারতে মারতে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে দরজাটাও চাপিয়ে রেখে গেছে। তানভীর নিজের কপাল চাপড়ে বেলকনিতে হাঁটছে আর বলছে, ছি তানভীর, ছি, তুই এত নির্লজ্জ কেন? তানভীর বিড়বিড় করতে করতে নিজের রুম পর্যন্ত যেতেই ফোনে কল বেজে উঠল। তানভীরের বেস্ট ফ্রেন্ড সোহাগ কল দিচ্ছে। তানভীর কল রিসিভ করতেই ওপাশ থেকে সোহাগ একদমে কত কি বলতে থাকলো। তানভীর প্রখর তপ্ত স্বরে বলল, আমাকে এসব বলে কোনো লাভ নেই, আমি এখন আসতে পারবো না। এমপির সাথে একটা প্রোগ্রামে যেতে হবে, প্লিজ দোস্ত একটু আয়। আরে ভাই, আমার সময় নাই। শুন তানভীর, আমাকে যতই ব্যস্ততা দেখার সমস্যা নাই, কিন্তু তোর গার্লফ্রেন্ডের জন্য অন্তত আয়। একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। তোর আমার মাঝখানে ওকে কেন টানতেছিস? কারণ আমার কথা তুই গুরুত্ব দিচ্ছিস না। প্লিজ তানভীর, জাস্ট 5 মিনিট লাগবে, আয় তুই। তানভীর ভারী কণ্ঠে শুধালো, বন্যা কি এখনো ভার্সিটিতে? আমি তোর কাছে সকাল থেকে চিল্লাচিল্লি করছি, তুই আমাকে পাত্তা দিচ্ছিস না। বন্যার নাম শুনতেই কণ্ঠস্বর পাল্টে গেছে। দাঁড়া, এখন থেকে তোকে ওর কসম দিয়ে সব কাজ করাবো। তানভীর রাগান্বিত কণ্ঠে বলল, আর যাই করিস কোনোদিন ওর নাম নিয়ে কসম কাটতে বলবি না। পরিবারের বাইরে ও আমার একমাত্র দুর্বলতা, তাছাড়া কসম কাটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, কাটাবো না কসম। এখন বল, আসবি? বন্যা যদি সত্যিই ভার্সিটিতে থাকে তাহলে আসব। আরে আছে আছে, প্রয়োজনে আটকিয়ে রাখবো। তাও তুই আয়, আমার কাজটা কিন্তু করে দিতে হবে। ভুলেও বন্যাকে কিছু বলতে যাইস না, আমি আসতেছি। তানভীর দ্রুত বেরিয়ে পড়েছে। এদিকে মেঘ আবিরের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। তানভীর চলে গেছে অনেকক্ষণ আগে। মেঘ আতঙ্কে এখনও চোখ খুলতে পারছে না। আবির ঠোঁটের কোণে হাসি রেখে অপলক দৃষ্টিতে মেঘকে দেখছে। তীর তীর করে কাঁপছে মেঘের ওষ্ঠদয়। লজ্জার ভয়ে নাকের ডগা আর গাল পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে। নিস্তব্ধতা বুঝতে পেরে মেঘ ধীরে ধীরে চোখ মেলল। সরাসরি চোখ পড়ল আবিরের চোখের দিকে। আবিরের নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ লজ্জায় মাথা নিচু করে ঘাড় কাঁধ করে তানভীরকে দেখার চেষ্টা করল। তানভীরকে রুমের কোথাও দেখতে না পেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ভাইয়া কোথায়? চলে গেছে। কেন? সেটা আমি কিভাবে বলবো? তোর ভাইকে জিজ্ঞেস কর গিয়ে। হঠাৎ দেয়ালের দিকে আবিরের নজর পড়ে। যে হাতটা দিয়ে নিজেকে আটকে ছিল, সেই হাতে যে রং ছিল আবিরের সেটা খেয়ালই ছিল না। মেঘের চুল বাঁচাতে গিয়ে উল্টো দেয়াল নষ্ট করে ফেলেছে। আবিরের সাথে সাথে মেঘও চোখ ঘুরিয়ে তাকালো। দেয়ালে আবিরের হাত দেখে আর্তনাদ করে উঠল, এটা আপনি কি করলেন? আমি ইচ্ছে করে করছি নাকি? তোর চুল বাঁচাতেই তো করেছি। মেঘ একটু দূরে সরে দেয়ালটাকে দেখে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানটা এখন কিভাবে ডিজাইন করব? আবির মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরে টেনে নিয়ে রঙের বক্সে চুবিয়ে সঙ্গে সঙ্গে দেয়ালে ছাপ দিল। যেখানে আবির হাতটা রেখেছিল ঠিক সেখানে। মেঘ আটকানোর খুব চেষ্টা করেছে, কিন্তু আবিরের শক্তির সামনে মেঘ অতি নগণ্য একটা মানুষ। আবিরের হাতের রং অনেকটা শক্ত হয়ে যাওয়ায় ঠিকমতো বোঝা যাচ্ছিল না, কিন্তু মেঘের হাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভালোভাবে খেয়াল করলে মেঘের ছোট্ট হাতকে ঘিরে আবিরের বড় হাতের অপ্রখর ছাপটা ঠিকই চোখে পড়ে। মেঘ ক্ষুব্ধ হয়ে বলল, আপনি এমনটা কেন করলেন? কি ডিজাইন করবি ভেবে পাচ্ছিস না? তাহলে কি করব? মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি সম্পূর্ণ দেয়ালটাই নষ্ট করে ফেলব। আবির মুচকি হেসে বলল, একদিনের জন্য রুম তোকে দিয়ে দিয়েছি, সাজাবি নাকি নষ্ট করবি পুরোটাই তোর উপর, আমি কিচ্ছু বলবো না। মেঘ শীতল কণ্ঠে বলে উঠল, মাঝখানের হাতের ছাপটার কারণে কি পচা লাগছে, আপনি এমনটা না করলেও পারতেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই তোর কাজ শেষ কর, তারপর দেখিস কত সুন্দর লাগে। মেঘ মুখ ভোঁতা করে ঠোঁট ভেঙে কাঁদো কাঁদো মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মুচকি হেসে 2 আঙুলে মেঘের রাগে ফুলে ওঠা নাকটা আলতোভাবে চেপে মোলায়েম কণ্ঠে বলল, দেয়াল জুড়ে এত সুন্দর পেন্টিং থাকবে আর তাদের ডিজাইনারের হাতের ছাপ থাকবে না,
তা কি করে হয়? ছাপটার নিচে তোর নামটাও লিখে দিস। বাসার মানুষ দেখলে কি ভাববে? বাসার মানুষ যখন জিজ্ঞেস করবে এই ডিজাইন কে করেছে, তখন আমি কি বলবো? শেওড়াপাড়ার পেতনিটা ডিজাইন করে দিয়ে গেছে, নাকি আমার কাল্পনিক বুটে এসে করেছে? মেঘ ফস করে শ্বাস ছেড়ে রাগীশ্বরে বলল, কথায় কথায় বউ বউ করবেন না, আমি কিন্তু বড় আব্বুকে বলে দিব। কি বলবি? বলবো আপনি সারাদিন বউ বউ করেন, অথচ বিয়ের কথা বললে ভাব নেন, আপনাকে ডাক্তার দেখাতে হবে। আবির নিঃশব্দে হেসে শুধালো, তুই কি আমায় ইনডাইরেক্টলি পাগল বললি? মুখের ওপর কিভাবে বলবো? কে? আবির এক পা করে এগোচ্ছে। মেঘ পেশাতে পেশাতে চিচিয়ে উঠল, এমন করলে আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার, কাকে ডাকবি ডাক, দেখি তোকে কে বাঁচায়। মেঘ ভেজা কণ্ঠে ডেকে উঠল, আমু বাঁচাও। আবির মেঘের মুখ চেপে ধরে ঠাট্টা স্বরে বলল, ছি মেঘ, যেভাবে মামুনিকে ডাকছিস, মামুনি ভাববে আমি তোকে ছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের মুখ ছেড়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, সরি, তোকে আর ডিস্টার্ব করব না, তুই তোর কাজ শেষ কর। আবির টাওয়েল নিয়ে ওয়াশরুম চলে গেছে। মেঘ আহাম্মকের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আবির ভাই যে রাগ করেছে এটা ওনার কথাতেই বোঝা গেছে। মেঘ কি করবে তাই ভাবছে। আচমকা ড্রেসিং টেবিলের আয়নার দিকে নজর পড়তেই মেঘ সব ভুলে গেল। গালে আবিরের হাতের স্পর্শ, গলা আর ঘাড়েও আঙুলের দাগ, নাক আর কপাল জোড়েও রং লেগে আছে। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছে আর বারবার লজ্জায় ললিত হয়ে যাচ্ছে। মেঘ নিজের গালে হাত রেখে আবিরের স্পর্শ অনুভব করার চেষ্টা করছে, অমনি বুকের ভেতর কম্পন শুরু হয়ে গেছে। আচমকা মিম দরজায় দাঁড়াতেই মেঘ তাড়াহুড়ো করে দেয়ালের দিকে ঘুরে মাথায় ওড়না দিল, যাতে রঙের দাগ মিম কোনোভাবেই না দেখে। মিম দৌড়ে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো, আপু, তুমি আমায় দেখে কি লুকাচ্ছ? দেখি এদিকে ঘুরো তো। মেঘ দেয়ালে রং করতে করতে তত্ত্বস্বরে বলল, ডিস্টার্ব করিস না, রুমে যা। তুমি কি লুকাচ্ছ বলো, তাহলে চলে যাব। মেঘ হুঙ্কার দিয়ে উঠল, আবির ভাই কিন্তু ওয়াশরুমে আছে, ডাকবো? মিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া রুমে আগে বলবা না, আমি গেলাম, পরে এসে দেখব তুমি কি লুকাইছ। মেঘ কিছুক্ষণ ভেবে পুনরায় কাজ শুরু করল। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে টি শার্ট গায়ে দিয়ে ফোন নিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। মেঘের দিকে একবারের জন্য তাকিয়েও দেখেনি। মেঘ অসহায় মুখ করে আবিরের যাওয়ার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। চোখে মুখে বিষণ্ণতা ভর করেছে, তবুও সবকিছু একপাশে রেখে কাজে মনোযোগ দিল। আবির নিচে নামতেই মিম ছুটে গেল মেঘকে দেখতে। ততক্ষণে মেঘ রং দিয়ে গালে আর গলায় থাকা আঙুলের ছাপগুলো মুছে ফেলেছে। মিম রুমে ঢুকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তখন কি লুকাইছিলা? মেঘ স্বাভাবিকভাবে ঘুরে মিমের গালে রঙের 2 আঙুল ছুঁয়ে বলল, তোর কাছ থেকে আমি কি লুকাবো বল? আপু, তোমার গালে এত রং কেন? খেয়াল ছিল না, হুট করে গালে হাত দিয়ে ফেলছিলাম। দুটো দেয়াল ভালোভাবে পর্যবেক্ষণ করে মিম বলল, আপু, দুটো ডিজাইনই অনেক সুন্দর হয়েছে, ভাইয়ার রুমটা অন্যরকম সুন্দর লাগছে। মেঘ মৃদু স্বরে বলল, সত্যি সুন্দর হয়েছে? 100% সত্যি। ওনার কি পছন্দ হবে কিছুই তো বললেন না। আমি বলছি ভাইয়ার পছন্দ হবেই হবে, তাছাড়া তুমি যা একে দিবা ভাইয়া সেটারই প্রশংসা করবে। দেখো, সেটা যদি ব্যাঙে ছাতা হয় তবুও বলবে অনেক সুন্দর হয়েছে। মিম বিছানার উপর বসে পা ঝুলাচ্ছে আর মেঘের সাথে গল্প করছে। মেঘ আবিরের কথা মতো নিজের হাতের ছাপটার নিচে নিজের নাম লিখেছে। তাছাড়া এক সাইডে সাজ্জাদুল খান আবির নাম লিখে ডিজাইনও করে দিয়েছে। মিমকে কিছু জিনিস দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছে, বাকিগুলো নিয়ে মেঘ পেছন পেছন আসছে। এতক্ষণের মধ্যে আবির একবারও উপরে যায়নি। মিম নিচে আসতেই আবির প্রশ্ন করল, তোর বোনের কাজ শেষ হয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। আবির কোনো কথা না বলেই নিজের রুমে চলে গেছে। দুটা দেয়ালের ডিজাইনের কারণে রুমটাকে চেনাই যাচ্ছে না। আবিরের রুমটা খানবাড়ির সবগুলো রুমের থেকে বড়। একসময় এই রুমে আলী আহমেদ খান আর মালিহা খান থাকতেন, ওনাদের জন্যই মূলত বানানো হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে আলী আহমেদ খানরা নিচে চলে আসেন আর রুমটা আবিরের দখলে চলে যায়। রুমটার ঠিক মাঝামাঝিতে দরজাটা অবস্থিত। ভেতরে একপাশে আবিরের ব্যবহার্য সব প্রয়োজনীয় সামগ্রী আর অন্য পাশে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র। ছোটবেলার সাইকেল থেকে শুরু করে লাগেজ, ক্রিকেট ফুটবল খেলার যাবতীয় জিনিসপত্র, পুরনো একটা ওয়ার্ডরোব, আরও অনেক কিছু। ওই দিকের সব জিনিসপত্র বড় কাপড় দিয়ে ঢাকা। মালিহা খান বলেছিলেন পুরনো জিনিসপত্র স্টোর রুমে রেখে দিতে, কিন্তু আবির সেগুলো সরাতে রাজি হয়নি। রুমে আর্ট করায় এখন এক পাশ অতিরিক্ত সুন্দর হয়ে গেছে আর অন্য পাশ অগোছালো। তবে আবিরের সেদিকে মনোযোগ নেই। আবির উদ্ধৃত নয়নে দেয়ালের দিকে চেয়ে আছে।
একবার চোখ পড়ছে নিজের নামের দিকে, পুনরায় নজর আটকায় মেঘের হাতের ছাপে, সেই সাথে লেখা মেঘ নামটার উপর। অকস্মাৎ আবিরের মুখে হাসি ফুটে। অন্যদিকে তানভীর ভার্সিটির সামনে আসতেই সোহাগ আর শিমুলকে দেখতে পেল। ওরা তানভীরকে দেখেই হাসি মুখে এগিয়ে আসলো। তানভীর প্রশ্ন করল, বন্যা কোথায়? চল আমাদের কাজটা আগে শেষ করে আসি, 5 মিনিটের কাজ। বন্যার সাথে আগে দেখা করব, তারপর তোদের ব্যাপারটা ভেবে দেখব। দুটা মেয়ের সাথে ওইদিকে গেল। তানভীর ওদের দেখানো পথে বাইক স্টার্ট দিল, থামল ঠিক বন্যাদের পেছনে। বন্যাটা পেছন ফিরে তাকিয়েও দেখল না। তানভীর ঘন ঘন হর্ন দিতে লাগলো। এক প্রকার বিরক্ত হয়ে বন্যা পেছন ফিরতেই দেখল তানভীর বাইক থেকে নীরের দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা চেহারা স্বাভাবিক করার চেষ্টা করল। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, এদিকে আসো। বন্যা বান্ধবীদের দিকে তাকিয়ে ধীর গতিতে এগিয়ে আসলো। তানভীর প্রখর তপ্ত স্বরে শুধালো, ফোন দিলে ফোন রিসিভ করার প্রয়োজন মনে করো না। ইদানিং ফোন বন্ধ করে রেখেছ, সমস্যা কি? আমার ফোন নষ্ট হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। আব্বু বলছেন আগামী সপ্তাহে ফোন কিনে দিবেন। ও, আর কোনো কারণ নেই? আর কি কারণ থাকবে? ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন আমি রাগে উল্টাপাল্টা কথা বলেছি, তার জন্য দুঃখিত। ভাইয়ার রক্তাক্ত দেহ দেখে আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। বুঝে না বুঝে তোমার সাথে রাগ দেখিয়েছি। বন্যা মলিন হেসে বলল, কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এভাবেই রিয়্যাক্ট করতাম, নয়তো আরও বেশি করতাম। আই এম রিয়েলি সরি বন্যা। এ তো ফর্মালিটি করতে হবে না, আমি সত্যি কিছু মনে করিনি। আবির ভাইয়া এখন কেমন আছেন? মেঘ কেমন আছে? দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছে। বন্যা হঠাৎই ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ অবশ্যই। আপনি মিনহাজ আর তামিমকে কি করেছিলেন? কেন, কোনো সমস্যা? না না, ওরা অনেক দিন ভার্সিটিতে আসেনি, এখন আসলে অনেক চুপচাপ হয়ে গেছে, তাই বলছিলাম। ও আচ্ছা, এসব কোনো বিষয় না, আমি বেশি কিছু করিনি। আমার জায়গায় ভাইয়া থাকলে ওদের আর কোনোদিন দেখতেও পারতা না। তানভীর একটু থেমে আবার প্রশ্ন করল, ও আচ্ছা, একটা কথা, ভার্সিটিতে কেউ তোমাকে ডিস্টার্ব করে? বন্যা মনে মনে আওড়ালো, ডিস্টার্ব করলেও তো আপনাকে বলবো না। স্বাভাবিক কণ্ঠে বলল, না, যদি মনে করো আমাকে না বললে আমি কিছু জানতে পারবো না, তাহলে এটা তোমার ভুল ধারণা। বরং তুমি নিজ থেকে জানালে তোমারই লাভ। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, এখন আসি। যেতে বলছি তোমায়? আমার তাড়া আছে। কেন, কেউ অপেক্ষা করছে? মানে কিছু না, ভার্সিটিতে পরশুদিন প্রোগ্রাম আছে, কষ্ট করে মেঘকে জানিয়ে দিন। ঠিক আছে, এখন চলো। কোথায়? তোমায় কিছু খাওয়াই। আমি আজ কিছু খাবো না, অন্য কোনো দিন আমি আপনাদের খাওয়াবো। তানভীর ভারী কণ্ঠে বলল, সেসব পরে দেখা যাবে, এখন বাইকে বসো। 1 গ্লাস আখের জুস হলেও খেতে হবে, না হয় আমি ধরে নিব তুমি আমার উপর রাগ করে আছো। আমি সত্যি রেগে নেই, বিশ্বাস করুন। মানলাম এন্ড বিশ্বাসও করলাম, এখন চলো। বন্যা দাঁতে দাঁত চেপে বাইকে উঠে বসলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও তানভীরের সঙ্গে 2 গ্লাস আখের জুস খেয়েছে। শুধুমাত্র মেঘের ভাই বলে বাধ্য হয়ে বন্যা তানভীরের সাথে কথা বলে, না হয় কোনোদিন বলতো না। মিনহাজদের বন্যা 2 একবার জিজ্ঞেস করেছিল কি হয়েছিল বলতে, কিন্তু ওরাও কিছু বলে না, বারবার কথা এড়িয়ে যায়। তার জন্য বন্যাও তেমন জোর করে না। তবে ভালো কিছু যে ঘটেনি, বন্যা 100% নিশ্চিত। আবিরের অসুস্থতার পর থেকে মেঘ মিনহাজদের কথা ভুলেও ভাবে না। বন্যা কিছু বললেও তেমন পাত্তা দেয় না, এমনকি রেগুলার ভার্সিটিও আসে না। বাড়ির কেউ কিছু বললে শরীর খারাপ, মন খারাপ বলে নানান বাহানা দেয়, আর বাকি সব তানভীর সামলায়। না বোনকে কিছু বলতে পারে, আর না বাসায়। মেঘের চোখে তানভীর সেরা ভাই হলেও বন্যার চোখে তানভীর একজন রাজনীতিবিদ, দাপটি, ভিলেন ট্যাগের ছেলে। এত বছর যাবৎ মেঘের শাসন করা দেখে বন্যা তানভীরকে ভয় পেত। মিনহাজদের ঘটনার পর থেকে বন্যা আরও বেশি আতঙ্কে থাকে, দূরত্ব মেনটেন করে চলে। তানভীর বন্যাকে রিকশায় উঠিয়ে দিয়ে সোহাগদের কাছে আসছে। সোহাগ ঠাট্টার স্বরে বলল, আগে আসতেই চাইছিলি না, আর এখন? তানভীর মুচকি হেসে বলল, কতদিন পর মেয়েটাকে দেখলাম। আহা, কত আবেগ। কোথায় যাবি বলছিলি? চল। বিকেল থেকেই মেঘ আর মিম শপিংয়ে যাবে বলে পাগলামি করছে। তানভীরকে যেতে বলা হয়েছিল, কিন্তু তানভীর প্রোগ্রামে ব্যস্ত বলে যেতে পারবে না। মেঘ আর মিম একা যেতে পাগলামি শুরু করেছে। ওদের হাউকাউ শুনে আবির নিচে আসছে। আবিরকে দেখেই 2 বোন চুপ করে গেছে। সদ্য ঘুম থেকে উঠে আসায় আবিরের চোখগুলো লাল টকটকে হয়ে আছে। আবির অস্ফুট কণ্ঠে শুধালো, কি হয়েছে তোদের? মেঘ মিম কেউ কোনো কথা বলল না। আকলিমা খান বললেন, ওরা শপিংয়ে যেতে যাচ্ছে। যেতে যাচ্ছে যাক, সমস্যা কি? একা যেতে চাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকিয়ে বলল,
একা যেতে হবে কেন? তোমরা না গেলে আমি ওদের নিয়ে যাচ্ছি। মেঘ আর মিম দুজনই একসঙ্গে চেঁচিয়ে উঠল। না। রাগে আবিরের চোখ মুখ লাল হয়ে গেছে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে শুধালো, সমস্যা কি তোদের? মেঘ মাথা নিচু করে উত্তর দিল, কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলে কাকিয়াদের নিয়ে শপিংয়ে যা, বেশি তেড়ামি করবি না, ঠিক আছে? মেঘ এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ল। অনুমতি ছাড়া একা শপিংয়ে যাওয়া অসম্ভব বিষয়, এটা তাদের অজানা নয়। তবুও চেষ্টা করে দেখছিল যদি অনুমতি পেয়ে যায়। আবির আগের ভাবমূর্তি বজায় রেখে দাঁড়িয়ে আছে। মেঘ আর মিম তাড়াহুড়ো করে নিজেদের রুমে চলে গেছে। হালিমা খান আর আকলিমা খানের সঙ্গে মিম আর মেঘ শপিংয়ে গেছে। মেঘরা সুযোগ বুঝে আবিরের জন্য 2-3টা সাদা টি শার্ট আর দুজনের জন্য 3টা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে। মেঘরা বাসায় ফিরতেই তানভীর ভার্সিটির প্রোগ্রামের কথা বলেছে। আবিরও সেখানে উপস্থিত ছিল। মেঘ নিজের হাতের শপিং ব্যাগগুলো লুকিয়ে নিজের রুমে নিয়ে গেছে। আবির বিষয়টা খেয়াল করেও কিছু বলেনি। আবির রাতে ঘুমানোর জন্য রুমে ঢুকে দরজা চাপাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেছে। আবিরের দরজার আড়ালে মেঘের হাতের ছাপটা আগের মতো বেরঙিন নেই। মেঘ সেখানে নীল রঙের ছাপ দিয়েছে, এমনকি অন্য হাতের ছাপও দিয়েছে। পাশাপাশি মেঘের 2 হাতের ছাপ দেখে আবির মুচকি হেসে বলল, পাগলি একটা। প্রোগ্রামের দিন ঠিক সময় মতো মেঘ ভার্সিটিতে চলে আসছে। মেঘকে দেখে মিনহাজ আর তামিম এগিয়ে এসে শুধালো, কেমন আছিস তুই? মেঘ অন্যদিকে মুখ করে বলল, আলহামদুলিল্লাহ। মেঘ ওদের পাশ কাটিয়ে চলে গেছে। বন্যা আর মেঘ দুজনেই আজ গাউন ড্রেসের সঙ্গে হিজাব পরে আসছে। মেঘ আর বন্যা কিছুটা সামনে এগোতেই লিফাত নামের ছেলেটার সাথে দেখা। লিফাতের হাতে সিগারেট। বন্যা আর মেঘকে দেখেই থতমত খেল। সিগারেট পেছনে ফেলে শান্তস্বরে জিজ্ঞাসা করল, কেমন আছো তোমরা? মেঘ আর বন্যা দুজনেই কপাল কুঁচকে তাকিয়ে আছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। বন্যা মেঘের হাত ধরে বলল, চল এখান থেকে। মেঘ তখনও সরু নেত্রে লিফাতকে পরখ করছে। ছেলেটার মুখে রহস্যময় হাসি। লিফাত প্রশ্ন করল, কেউ কেমন আছো জিজ্ঞেস করলে প্রত্যুত্তরে তাকেও জিজ্ঞেস করতে হয়, এটাও কি জানো না? বন্যা শক্ত কণ্ঠে জবাব দিল, না জানি না। বন্যা মেঘকে টেনে নিয়ে চলে গেছে। মেঘ কপাল কুঁচকে শুধালো, এই ছেলে আবার কে? বন্যা বলল, রসায়ন ডিপার্টমেন্টের 4র্থ বর্ষের এক বড় ভাই। তোর সাথে কথা বলতে আসছে কেন? আল্লাহই জানে, তুই তো ইদানিং তেমন ক্লাসে আসিস না। একদিন আমি ফোনে কথা বলছিলাম, তখন এই ছেলে ইচ্ছে করে আমার কাছে গেছে। আমি হঠাৎ ঘোরাতে প্রায় ধাক্কা লেগে গেছিল। কথাবার্তা নেই, হুট করে আমাকে ধমকিয়ে চলে গেছে। এরপর থেকে দেখলেই কেমন করে হাসে, এইটা সেটা জিজ্ঞেস করে, ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে দিই। ভাইয়াকে বলবো? না না না, তোর ভাই আর এক ডেঞ্জারাস পাবলিক। ওই দিন দেখা হয়েছিল, পরও জিজ্ঞেস করতেছিল আমাকে কেউ ডিস্টার্ব করে কিনা। তুই কি বলছিস? আমি না করছি। কেন? তোর ভাই যে মিনাজদের যে অবস্থা করছে, আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না। তাহলে আবির ভাইয়েরকে বলি? ভুলেও না, তোরে গুন্ডা পান্ডা ভাইদেরকে আমার ব্যাপারে কিছু বলবি না। তুই গুন্ডা পান্ডা কাকে বলছিস? আমার আবির ভাই হিরো, নট ভিলেন, ওকে? আর তোর ভাই? আমার ভাইও হিরো। মিনাজদের যদি মেরেও থাকে, ভাইয়া কি শুধু শুধু মারছি নাকি? আমার কাণ্ডে তোর কি তখন আমাকে মারতে ইচ্ছা করেনি? বল করেনি? করেছে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও আমার কাজে তুই আমার উপর বিরক্ত হয়েছিস। এমনকি আমি নিজেও আমার উপর বিরক্ত ছিলাম। সেখানে আবির না মিনহাসকে চিনে, না তামিমকে চিনে। আবির আর তানভীর ভাইয়ের প্রাণ এক সুতোয় বাঁধা। ওদের একজনের কিছু হলে আরেকজন জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাঁচাবে। সেখানে সামান্য মা এরার এমন কি? বন্যা উদাসীন কণ্ঠে বলল, এখন চল, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মেঘ আর বন্যা ভেতরে ঢুকলো। পেছন দিকে বসতে যাবে এমন সময় ওদের একজন ক্লাসমেট সামনে থেকে ডেকে বলল, মেঘ তোরা এখানে আয়, তোদের জন্য সিট আছে। মেঘ আর বন্যা এগিয়ে গেল। পাশাপাশি 2টা সিটে মেঘ আর বন্যা বসল। ওদের সামনের সারিতেই লিফাতের বন্ধুরা বসা। কয়েক মুহূর্তের মধ্যেই লিফাত এসে বসল। মেঘ আর বন্যা লিফাতকে দেখেই পেছনে চলে যাওয়ার জন্য ফিসফিস শুরু করলো। লিফাত পেছনে ঘুরে উত্তেজিত কণ্ঠে বলল, আরে তোমরা এখানে? কোনো কিছু লাগলে শুধু একবার বলবা, সাথে সাথে এনে দিব। বন্যা আর মেঘ দুজনেই রাগে ফুঁসছে। বন্যা কিছু বলতে যাবে, তার আগেই কেউ একজন রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোর কলিজাটা আমার লাগবে, দে এখন। মেঘ আর বন্যা দুজনেই চমকে উঠে পাশ ফিরে তাকালো। লিফাতও আতকে উঠে সেদিকে তাকালো। চোখ পর্যন্ত ঢেকে রাখা ক্যাপটা সরাতেই তানভীরের মুখটা স্পষ্ট দেখা গেল। লিফাতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে।
তানভীরকে দেখে বন্যা আর মেঘ দুজনেই ভয় পাচ্ছে। লিফাত বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হঠাৎই হেসে ফেলল। তানভীর চোখ মুখ কুঁচকে পুনরায় বলল, কি হলো, দিবি না? মেয়েদের প্রতি এত যত্ন, যা চাইবে সাথে সাথে এনে দিবি, আর আমি সামান্য কলিজাটা চাইছি, তুই সেটা দিতেই রাজি হচ্ছিস না? লিফাত, তোর থেকে এটা আশা করিনি। লিফাত হঠাৎই অস্বাভাবিকভাবে হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, আরে ভাই, তোমার কি লাগবে বলো শুধু, দেখো তোমার ভাই তোমার জন্য কি করে। তানভীরের চোখে মুখে বিরক্তির ছাপ। বিরক্তি ভরা কণ্ঠে বলল, আপাতত তোর কলিজাটা হলেই হবে, চাইলে তোর হাড়টাও দিতে পারিস, আমিও দেখি ওইখানে ঠিক কতজনকে জায়গা দিয়েছিস। লিফাত মুখে হাসি রেখেই বলল, এই সর, আমাকে সাইড দে। লিফাত এগিয়ে আসতেই তানভীর বসা থেকে উঠে দাঁড়ালো। লিফাত তানভীরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, প্লিজ ভাই, এখানে অনেক জুনিয়র আছে, ওদের সামনে আমার মান সম্মানটা ডুবিও না প্লিজ। তানভীর রাগান্বিত কণ্ঠে গজগজ করতে করতে বলল, তোর হিসেবের খাতায় এখন অবধি 1000 খানের মেয়ের নাম উঠেছে, আর কত? সরি ভাই, তুমি এখানে কেন আসছো? ওরা কি তোমার কিছু হয়, নাকি অন্য কারোর জন্য এসেছো? যেই বন্যার পেছনে ঘুরঘুর করছিস সে একান্তই আমার, তার পাশের জন আমার একমাত্র বোন আর আবির ভাইয়ার পার্সোনাল সম্পত্তি। তুই ভুল জায়গায় হাত বাড়িয়েছিস লিফাত, তোকে কি করা উচিত নিজেই বল। সরি ভাইয়া, প্লিজ মাফ করে দাও, আমি জানতাম না ওরা তোমার কাছের লোক। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি লিফাত, ভবিষ্যতে কোনো মেয়ের দিকে কুনজর দিলে সার্টিফিকেট নিয়ে বের হতে পারবি না বলে দিলাম। প্লিজ তানভীর ভাই, এমনটা করো না, প্রয়োজনে আমি তোমার পায়ে ধরে মাফ চাইব। আবির ভাইয়া কোথায় আছেন, আমি ওনার পায়ে ধরে মাফ চেয়ে নিব, তবু এমন কিছু করো না ভাই। ঠিক আছে, লাস্টবারের মতো ছেড়ে দিচ্ছি। লিফাত একগাল হেসে বলল, থ্যাংক ইউ ভাই। তানভীর ভারী কণ্ঠে বলল, মনে থাকে জানো? অবশ্যই। লিফাত নিজের চেয়ারে গিয়ে বসল। পেছন ফেরা তো দূর, ঘাড় পর্যন্ত কাত করছে না। তানভীর মেঘ আর বন্যার জন্য কিছু খাবার আগেই কিনে নিয়ে এসেছিল, সেগুলো দিয়ে ক্যাপ পরতে পরতে বলল, আমি আসছি। মেঘ হাসি মুখে বলল, অনুষ্ঠান দেখবা না? আমি অনুষ্ঠান দেখতে আসিনি, যে কাজে এসেছিলাম তা শেষ, অনুষ্ঠান শেষে বাসায় চলে যাইস, উল্টাপাল্টা ঘুরিস না। তানভীর চলে গেছে, খুশিতে মেঘের চোখ চকচক করছে। বন্যার দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, দেখেছো আমার ভাই সেরাদের সেরা, তুই না বললেও ঠিকই জেনে ফেলছে, ওই ছেলে যে মাপ চাইছে দেখছিস। বন্যা ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, তুই গিয়ে শুনছিলি, মাফ নাও চাইতে পারে। মেঘ ভ্রু কুচকে বলল, এই তুই আমার ভাইয়ের পাওয়ার নিয়ে সন্দেহ করছিস? আমি শিওর এই ছেলে ভাইয়ের কাছে মাপ চাইছে। বিশ্বাস না হলে ছেলেকে ডাক দে, যদি স্বাভাবিকভাবে কথা বলে তাহলে বুঝবো ভাইয়া কিছু বলেনি, আর যদি কণ্ঠস্বর বদলে যায় তাহলে বুঝবো ভাইয়া ঝাড়ছে। বন্যা ভাবলিন জবাব দিল, আমি পারবো না। মেঘ ভেংচি কেটে বলল, না পারলে নাই, আমার ভাই যে হিরো তার প্রমাণ আমার দিতেই হবে। মেঘ সামনের দিকে কিছুটা ঝুঁকে ডাকলো, এক্সকিউজ মি ভাইয়া। ছেলেটা পেছনে না তাকিয়েই ঢোক গিলে ধীর কণ্ঠে জবাব দিল, জি আপু, কিছু বলবেন না? আমাদের জন্য কি কোনো সমস্যা হচ্ছে? আমরা কি পেছনে চলে যাব? মেঘ তাড়াহুড়ো করে বলল, না, পেছনে যেতে হবে না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দেখলি, এর মধ্যে রাজনীতিবিদদের আগমন ঘটল। আশেপাশে বসা জুনিয়ররা সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। মেঘ আর বন্যা স্বাভাবিকভাবেই বসে রইল। একজনের নজর মেঘদের দিকে পড়তেই সামনের 2-3 জনকে ডেকে বলল। অকস্মাৎ ওরা থমকে গেল, ঘুরে এসে মেঘদের কাছে দাঁড়ালো। মেঘ আর বন্যা মনে মনে ভয় পাচ্ছে, ভাবছে দাঁড়ায়নি বলে হয়তো ওনারা বকা দিতে আসছেন। তাদের মধ্যে একজন মেঘকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত পেছনে বসছো কেন? আসো, সামনে এসে বসো। মেঘ আর বন্যা দুজনেই থতমত খেয়ে বলল, না ভাইয়া, আমরা এখানে ঠিক আছি। তা বললে হবে না আপু, আবির ভাইয়াকে এত করে রিকোয়েস্ট করার পরও উনি আমাদের প্রোগ্রামে আসেননি। অবশ্য তার জন্য আমরাই দায়ী। ভাইয়া বারবার বলেছিল ওনাকে নিয়ে যেন কোনো রকম প্ল্যান না করি, কিন্তু আমাদের মন তাতে সায় দেয়নি। ভাইয়ার জন্য স্পেশাল আয়োজন করেছিলাম, ভাইয়া কোনোভাবে খবর পেয়েছে, তারপর আর প্রোগ্রামেই আসেনি। সেসব পুরানো কথা বাদ দেয়, এখন তোমরা যেহেতু আজকের প্রোগ্রামে আসছো, আমাদের উচিত তোমাদের সর্বোচ্চ আপ্যায়ন করা। প্লিজ তোমরা সামনে এসে বসো, প্লিজ। 4-5 জনেই একসঙ্গে রিকোয়েস্ট করতে শুরু করেছে। ওনাদের এত রিকোয়েস্ট করা দেখে মেঘ আর বন্যা ভীষণ লজ্জায় পড়ে গেছে। পুরো হলের মানুষ দাঁড়িয়ে তাকিয়ে আছে মেঘ আর বন্যার দিকে। যাদের দাপটে সবাই আতঙ্কে থেকে সেখানে, তারা প্রথম বর্ষের 2 মেয়েকে এত রিকোয়েস্ট করতেছে,
এটা সবার কল্পনার বাহিরে। মেঘ আর বন্যা বাধ্য হয়েই সামনে গিয়ে বসল। এত সামনে বসে প্রোগ্রাম দেখতে মেঘ আর বন্যার দুজনেরই অস্বস্তি লাগছে। উঠে যেতেও পারছে না। একটু নড়লেই দু একজন এগিয়ে এসে জিজ্ঞেস করে, আপু কোনো সমস্যা, কিছু লাগবে? তাই উঠে যেতেও পারছে না। প্রোগ্রামের বিরতিতে মেঘদের খাবার পর্যন্ত দিয়ে গেছে। তানবীর নিজেও অনেক খাবার কিনে দিয়ে গেছিল। মেঘ আর বন্যা শুধু মুখ চাওয়াচাবি করছে, কিছুই খেতে পারছে না। মেঘ বাধ্য হয়ে আবিরকে কল দিল। আবির অফিসে কাজ করছিল। গতকাল থেকেই অফিসে আসছে। অফিসে আসলেও এখনো বাইক চালানোর অনুমতি পায়নি আবির। দুদিন যাবৎ আলী আহমেদ খান নিজের সাথে আবিরকে অফিসে নিয়ে যান। আবিরও বাধ্য ছেলের মতো আব্বুর সঙ্গেই যায়। মেঘ কল দিতেই আবির মুচকি হেসে কল রিসিভ করল। মেঘ সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে শুধালো, কি ব্যাপার, তাদের আপ্যায়নে অতিষ্ঠ হয়ে যাচ্ছিস? মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি কিভাবে জানেন? তোর আশেপাশে কখন কি ঘটনা ঘটে সব আপডেটই আমার কাছে থাকে। ওনারা কল দিয়েছিল? আমায় না জানিয়ে তোকে কিছু বললে ওদের যে কি অবস্থা হবে এটা তুই না জানলেও ওরা খুব ভালো করে জানে। খাবার খাইছিস? না। খেয়ে না হয় একটার পর একটা দিতেই থাকবে। ওদের অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ হয়ে আমি যোগাযোগ কমিয়ে ফেলেছি। এতদিনে তোকে পেয়েছে, তোকে ঠিকঠাক আপ্যায়ন করতে না পারলে ওরা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখবে, বুঝলি? মেঘ মৃদু হেসে বলল, আমাদের প্রোগ্রাম দেখতে ভালো লাগছে না, সামনে এনে বসাইছে, সব বিরক্ত লাগছে। কিছুক্ষণ দেখে বেশি খারাপ লাগলে আমার কথা বলে বেরিয়ে পড়িস। আচ্ছা, আপনি আসবেন? কেন, অনুষ্ঠান দেখতে নাকি ওদের কর্মকাণ্ড দেখতে? না না, এমনি আসবেন কিনা জিজ্ঞাসা করছি। জানিসই তো আব্বু আমাকে বাইক নিয়ে বের হতে দেয় না। আব্বুর গাড়ি আমি নিব না, আসলে রিক্সা নিয়ে আসতে হবে। আসবো? মেঘ খানিক ভাবল। এমনিতেই আবিরের শরীর দুর্বল, এ অবস্থায় যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সে ভয়ে মেঘ বলল, না আপনার আসতে হবে না। রাগ করছিস? আমি রিক্সা নিয়ে আসি, সমস্যা নেই। সত্যি রাগ করিনি, আপনি পুরোপুরি সুস্থ হলে অনেক ঘুরতে পারবো। এখন না হয় বড় আব্বুর লক্ষ্মী ছেলে হয়েই থাকুন। সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে জানাইস। জানাবো না। কেন? কারণ আমি জানি আমার কোনো সমস্যা হওয়ার আগেই কেউ বা কারা কোনো না কোনোভাবে আমাকে প্রোটেক্ট করবেই। এত কনফিডেন্ট? ইয়েস স্যার। ওকে ম্যাম, পাকনা মেরে রেখে এখন খেয়ে নেন। আচ্ছা, আপনি খেয়েছেন? আব্বু আমাকে খাবার উপরেই রেখেছেন, ঘন্টায় ঘন্টায় খাবার পাঠাচ্ছেন। এখন মনে হচ্ছে অফিসে না এসে বাসায় থাকলেই ভালো হতো। ঠিক আছে, খান, তাহলে রাখি। ওকে। মেঘ আবার ডাকলো, আবির ভাইয়া। কিছু না, রাখছি। মেঘ কল কেটে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বন্যা কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেঘ ভ্রু নাচিয়ে শুধালো, এখন কি আমার ভাইয়া আর আবির ভাইয়ার ক্ষমতা সম্পর্কে আইডিয়া হয়েছে? সেসব হয়েছে, কিন্তু তুই আগে এটা বল, তুই আর আবির ভাইয়া কি রিলেশনে আছিস? হ্যাঁ। সত্যি? উনি কি তোকে প্রপোজ করে ফেলছেন? প্রপোজ করেননি, তবে আমি মনে মনে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কেন বলতো? তোদের এত সুন্দর কথোপকথন শুনে আমার নিজেরই শান্তি শান্তি লাগছে। মেঘ মুশকি হাসল, সাথে বন্যাও। চৈত্রের উত্তপ্ত আবহাওয়ায় নগর যেন মরুভূমিতে পরিণত হয়েছে। শহর জুড়ে বৃষ্টির জন্য হাহাকার। আরোপিত শীতলতার আচ্ছাদনে আচ্ছাদিত আবির, তবুও গাত্র ঘেমে নাজেহাল অবস্থা। পূর্বের তুলনায় কয়েক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এক ফোঁটা বৃষ্টির আশায় সবাই অসহায়ের মতো আকাশের পানে চেয়ে আছে। অসহ্য গরমের জন্য আজ অফিস একটু তাড়াতাড়িই ছুটি হয়েছে। আবিরকে ফুপ্পি সকাল থেকে অনেকবার কল দিচ্ছিল। আবির সুস্থ হয়েছে শুনে বারবার যেতে বলছিল, কিন্তু আলী আহমেদ খান আবিরকে কোনো মতেই যেতে দিবেন না। অন্তত পক্ষে এই ভর দুপুরে তো নয়, এমনকি বিকেলেও যেতে দেননি। আবিরও বাবার মুখের উপর কিছু বলেনি। আবির বাসায় ফেরার পর থেকেই দেখছে মেঘ আর মিম মামনিদের পেছন পেছন ঘুরঘুর করছে। মামনিরা বারবার বারণ করছে দেখে আবির এগিয়ে গিয়ে শুধালো, কি হয়েছে তোদের? মিম চট করে বলল, ফুপ্পি কল দিয়েছিল, আমাদেরকে বাসায় যেতে বলেছেন, কিন্তু আম্মুরা যেতে দিচ্ছেন না। আবিরের কপালে কয়েক স্তল ভাঁজ পড়েছে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, ফুপ্পি সকাল থেকে আমাকেও বারবার কল দিচ্ছেন, কোনো সমস্যাই হলো কি না? আবির ফের জিজ্ঞেস করল, মামনি তোমাদের কিছু বলেছে? তেমন কিছু বলেনি, শুধু বলছেন তোরা যেন রাতে ওখানে খাওয়া দাওয়া করিস। তোমাদের? আমাদের শুক্রবারের দাওয়াত দিয়েছে, আবার বলল আসিফ আর আরিফকে পাঠিয়ে দাওয়াত দিবে। তোর আব্বুকেও কল দিই বলবে বলল। আবির স্বাভাবিকভাবে বলল, আমি ভেবেছিলাম শুধু আমাকেই কল দিচ্ছে,
সকালে বলছি বিকেলে আসতে পারি, কিন্তু গরমের জন্য আব্বু যেতে দেননি, জোর করে বাসায় নিয়ে আসছে। রাতে ঝড় হতে পারে ভেবে তোর চাচ্চুও ওদের পাঠাতে না করল। এদিকে আপা বারবার কল দিয়েই যাচ্ছে। তানভীরও কল দিয়ে বলল ওদের পাঠাতে। তানভীর নাকি কাজ শেষ করে ফুপ্পির বাসায় যাবে। আচ্ছা, আমি ফুপ্পির সাথে কথা বলছি। শুক্রবারে সবাই গেলে আজ তাহলে কারো যাওয়ার প্রয়োজন নেই। সেই বরং ভালো, তুই কথা বলে দেখ। আবির ফোন হাতে নিয়ে চলে যাচ্ছে। মেঘ কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির একটু দূরে যেতেই মেঘ দ্রুত আবিরের কাছে গিয়ে হাতে চিমটি কাটল। আবির তাকাতেই মেঘ ফস করে শ্বাস ছেড়ে তাকালো। মেঘের চোখের পাপড়ি ঘন ঘন কাঁপছে। হালিমা খান, আকলিমা খান আর মিম তিনজনের নজরই মেঘের দিকে। মেঘ তড়িঘড়ি করে আবিরের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। মেঘের ইশারায় বোঝানো কথা আবিরের বোধগম্য হল না। পরপর দুবার ভ্রু নাচিয়ে নিঃশব্দে প্রশ্ন ছুড়ে দিল। মেঘ চাপাস্বরে বিড়বিড় করে বলল, আজ আইরিনের জন্মদিন। সে বায়না ধরেছে আজ আমাদের নিজে হাতে রান্না করে খাওয়াবে। তার জন্য ফুপ্পি বারবার কল দিচ্ছেন। আবির মৃদুস্বরে প্রশ্ন করল, তোকে কে বলছে? জান্নাত আপু। আচ্ছা, দেখছি কি করা যায়। আবির আলী আহমেদ খানের রুমে চলে গেছে। মেঘকে ডেকে আকলিমা খান জিজ্ঞেস করলেন, আবিরকে কি বলছিস? মেঘ হাসি মুখে বলল, দেখো কাকিয়া, ফুপ্পিরা সবাই আমাদের বাসায় আসছে, খাওয়া দাওয়া করেছে, সারাদিন সময় দিয়েছে। প্রথমবার ফুপ্পি আমাদের যেতে বলছেন, আমাদের কি উচিত না বলো? অবশ্যই উচিত, কিন্তু তোর আব্বু যে না করে গেল। আবির ভাই বড় আব্বুর সাথে কথা বলতে গেছেন, দেখবা বড় আব্বু রাজি হয়ে গেছে, তখন আব্বু আর কিচ্ছু বলতে পারবে না। আকলিমা খান হেসে বললেন, তোদের মাথায় সারাক্ষণ শুধু দুষ্টু বুদ্ধি ঘরে, তাই না? মেঘ আর মিম দুজনেই হাসছে। এর মধ্যে আবির বেরিয়ে এসে বলল, হাসি হাসি রেখে এখন রেডি হতে যা, কিছুক্ষণের মধ্যেই বের হতে হবে। হালিমা খান প্রশ্ন করলেন, আবির তুই কি বাসা চিনিস? আচমকা এমন প্রশ্নে আবির থতমত খাল, নীরবে ধুক গিলল। মেঘ শান্ত স্বরে বলল, আজকাল বাড়িঘর চিনতে হয় না, বুঝলো আম্মু? ফোন নাম্বার আছে, গুগল ম্যাপ আছে, কোনো না কোনোভাবে চলে যাওয়া যাবে। হালিমা খান আর কিছু বললেন না। মেঘ মিম আর আদিকে উদ্দেশ্য করে বললেন, চল চল, রেডি হতে হবে। আদি আমতা আমতা করে বলল, আমি আম্মুকে ছাড়া যাব না, তোমরা যাও। মেঘ কপাল গুটিয়ে বলল, তুই কবে বড় হবি? মিম চল আমরাই যাই। আবিরের সহজ স্বীকারোক্তি, তোরা রেডি হয়ে আমাকে ডাকিস। ঠিক আছে। মেঘ আর মিম দুজনেই রুমে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই মেঘ রেডি হয়ে গেছে। যথারীতি আবিরকে আর মিম দরজা থেকে ডেকে নিচে চলে আসছে। আবিরও রেডি হয়ে নিচে আসছে। মিম এখনও নামছে না দেখে মেঘ আবিরের ভরে চিল্লিয়ে উঠল, এ মিম তাড়াতাড়ি আয়। মিম রুম থেকে বেরিয়ে আসছে। পরনে বাসার জামা দেখে মেঘ রাগী কণ্ঠে বলল, এতক্ষণে হয়নি তোর? আবির ভারী কণ্ঠে জিজ্ঞেস করল, এখনো রেডি হসনি কেন? মিম মাথা নিচু করে বলল, আমি যাব না, তোমরা যাও। আবির প্রশ্ন করল, যাবি না কেন? আমরা অপেক্ষা করছি, যা রেডি হয়ে আয়। মিম চাপা সরে জানালো, আমার যেতে ইচ্ছে করছে না, আমি যাব না। আকলিমে খান রাগে কটকট করে বললেন, এতক্ষণ তো যাওয়ার জন্য দুই বোন বাড়ি মাথায় তুলে ফেলছিলি, এখন কি হলো? আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই কিছু বলছিস? না, আমি কিছুই বলিনি। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, এ মিম কি ও যে তোর, চল না যায়, অনেক মজা হবে। আপু তোমরা যাও প্লিজ, আমার ভালো লাগছে না। আকলিমা খান কিছুটা রেগে বললেন, থাক, ওরা আর তেল মারতে হবে না, তোরাই বরং যা। আবির গাড়ির চাবি মামনিকে দিয়ে বলল, দুজন গেলে গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই, চাবিটা রেখে দিও। আবির গাড়ি নিয়ে যা, তোর আব্বু বা চাচ্চু শুনলে রাগ করবে। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ফুপ্পিদের বাসা পর্যন্ত গাড়ি নাও যেতে পারে। আবির বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেও ছুটল। মিম মুচকি হেসে দরজার পানে তাকিয়ে মনে মনে বলল, তোমাদের দুজনের মাঝে আমি কাবাব মে হাড্ডি হতে চাই না। আবির রিক্সা ডেকে নিজে উঠে পরপর হাত বাড়িয়ে মেঘকে উঠালো। মেঘ ঘাড় ফিরিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। দৃষ্টিটা নিরেট। পাশাপাশি বসাতে আবিরের হাতের সাথে বারবার ধাক্কা লাগছিল। অজান্তেই মেঘের বুকের বাম পাশে ব্যথা অনুভব হলো। আবিরের সংস্পর্শ পেয়ে মেঘের মন কল্পনায় ভাসতে শুরু করেছে। আবির তাকাতেই সরাসরি মেঘের চোখে নজর পড়ল। মেঘের গভীর চাউনি, রাস্তার পাশের কৃত্রিম আলোতে আবিরের কাদম্বিনীকে অতীব মায়াবী লাগছে। আবির টেনে হিঁচড়ে দৃষ্টি সরালো। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আবির নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অন্য জগতে পাড়ি জমাতে ইচ্ছে করে। প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে,
অথচ মেঘ ঘরেই আটকে আছে। অবশেষে আবির গলা খাকড়ি দিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করল, আইরিনের জন্য কি নিব? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠে রিকশার গতি আর নিজেকে একসঙ্গে সামলাতে না পেরে নড়ে ওঠে। আবির তৎক্ষণাৎ বাম হাতে মেঘের কাঁধে হাত রেখে স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, ঠিক আছিস? হ্যাঁ। আইরিনের জন্য কি নিব? আপনার যা ইচ্ছে নিন, আমি আন্দাজি কি নিব? মেয়েদের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তার জন্যই তো তোর মতামত জানতে চাইছি। আপনি আমার মতামত জানতে চাইছেন? বাহ বাহ, মতামত জানতে চেয়ে অন্যায় করে ফেললাম নাকি? হ্যাঁ করেছেন, অনেক বড় অন্যায় করেছেন। বাই দ্য ওয়ে, আপনি মেয়েদের পছন্দ অপছন্দ জানেন না, তাহলে আমাকে সুন্দর সুন্দর গিফট দেন কিভাবে? তুই সব কিছু নিজের সঙ্গে তুলনা করিস কেন বুঝলাম না। তোকে কিছু দিতে গেলে আমার একবারের জন্য ভাবতে হয় না। আমি কনফিডেন্টলি বলতে পারি আমার দেয়া 20 টাকার একটা গোলাপ কিংবা 20,000 টাকা দামের কোনো গিফট, দুটাই তোর কাছে সমান গুরুত্বপূর্ণ। বাকিদের ক্ষেত্রে আমি তো পারবো না। মেঘ বিপুল চোখে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই কনফিডেন্সটা নিয়ে আমায় প্রপোজ করতে পারেন না? আপনি তো জানেন আমি হ্যাঁই বলবো, তাহলে কেন করেন না প্রপোজ? আবির মেঘের গাঢ় কালো পল্লবে চোখ রেখে বলল, এভাবে তাকাইস না মেঘ, তছনছ হয়ে যাব। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। আবির ভাই নামক অসুখটা ইদানিং মেঘকে আষ্টে পিষ্টে ধরেছে। আবিরের বলা কথা, আচরণ সবেতেই অন্যরকম মাধুর্যতা মিশ্রিত। ধীরে ধীরে মেঘও বুঝতে পারছে আবির ভাই তার জীবনে বিশাল আকৃতির গাছের ন্যায় ভূমিকা পালন করছে। গাছের শেকড় আর ঢালপালার মতোই মেঘকে সকল প্রকার অশুভ অঞ্চল থেকে আগলে রাখছে। আইরিনের জন্য গিফট কিনে যথাসময় বাসায় উপস্থিত হয়েছে। ততক্ষণে তানবীরও চলে আসছে। আড্ডা খাওয়া দাওয়া শেষে প্রায় অনেক রাত করে পুপ্পির বাসা থেকে বেরিয়েছে। ততক্ষণে আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে মেঘের গর্জন। মেঘ উৎফুল্ল মেজাজে সামনে হাঁটছে। তানবীর বাসা থেকে বেরিয়ে তপ্তস্বরে বলল, ভাইয়া অনেক রাত হয়ে গেছে, তুমি বরং বনুকে নিয়ে বাইক দিয়ে চলে যাও। বাসা থেকে অনুমতি নিয়ে প্রথমবারের মতো ওকে নিয়ে রাতের বেলা বেরিয়েছি, এত তাড়াতাড়ি বাসায় চলে গেলে কিভাবে হবে? তাছাড়া আব্বু আমায় বাইক চালানোর অনুমতি দেননি। হাজার হোক আমি আব্বুর বাধ্য সন্তান, আব্বুর অনুমতি ব্যতীত বাইক চালাতে পারি না। দিনের অবস্থা ভালো না, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে, তারপর ব্রিজে যেতে হবে। ভিজলাম, সমস্যা কি? জ্বর হলে না হয় দুজনেরই হলো। একবার জ্বরে ভোগে শিক্ষা হয়নি তোমাদের? তখন কি একসাথে ভিজছিলাম হয় কি? তাছাড়া মাঝে মাঝে বৃষ্টি বিলাস করা ভালো, এতে ভালোবাসা বাড়ে, বুঝছো? হ্যাঁ, তোমার প্রেম বিষয়ক আজগুবি লজিক খুব ভালোভাবেই বুঝতে পারছি। আবির এগিয়ে যেতে যেতে বলল, তুই কিন্তু একা বাসায় যাইস না। তানবীর চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য আমি এখন গাছ তলায় বসে আর শুধু শুধু বৃষ্টিতে ভিজি নাকি? আবির ঘাড় ঘুরিয়ে মুচকি হেসে বলল, ভাইও তোর, বোনও তোর, তাই দায়িত্বটাও তোরই। আবির হাসতে হাসতে সামনে চলে গেছে। তানবীর না চাইতে মৃদু হাসল। আবিরের যখন যা ইচ্ছা হয় তাই করে, এটা তানবীর থেকে আর কেউই ভালো জানে না। আবির আর বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে মানে এখন তাকে ভিজতেই হবে। তানবীর বাইক স্টার্ট দিয়ে ওদের পাশ কাটিয়ে যেতে যেতে আবারও বলল, তাড়াতাড়ি চলে এসো। মেঘ আশেপাশে তাকাচ্ছে আর গুটি গুটি পায়ে হাঁটছে। কিছুক্ষণ রাস্তাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে হঠাৎ প্রশ্ন করল, এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঢুকা যেত, তাহলে আনেননি কেন গাড়ি? কেন আনিনি তার উত্তর এখন তোকে দিতে পারবো না, সময় হলে নিজেই বুঝতে পারবি। মেঘ বলার মতো কথা খুঁজে না পাওয়ায় বলে চুপচাপ হাঁটছে। আবিরও নিশ্চুপ হাঁটছে। কোলাহল শূন্য নির্জন পথ, রাস্তায় গুটি কয়েক বাইক আপন গতিতে ছুটছে। ফুপ্পিদের বাসার গলি থেকে বেরিয়ে অনেকটা এগিয়ে মেঘ হঠাৎই আকুল কণ্ঠে শুধালো, আমরা বাসায় যাব কিভাবে? বাসায় না গেলে হবে না। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের দিকে চেয়ে আছে। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, কোথায় তাড়াতাড়ি বাসায় যাবার ব্যবস্থা করবেন তা না উল্টো মজা করছেন। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। মেঘের গর্জনের শব্দ আর বৃষ্টির বড় বড় ফোঁটা দেখে মেঘ ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। দিনের বেলায় বৃষ্টি তার বেশ কিছু পছন্দ হলেও রাতের বেলায় বিদ্যুৎ চমকালেই মেঘের কলিজা শুকিয়ে যায়। আতঙ্কে মেঘের হাঁটার গতি কমে গেছে। বারবার আকাশের পানে তাকাচ্ছে আর আস্তে আস্তে হাঁটছে।
আবির বেশ কিছুক্ষণ যাবৎ মেঘের হাবভাব পর্যবেক্ষণ করে শুধালো, কোনো সমস্যা? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আপনি গাড়িটা নিয়ে আসেননি কেন? আমার ভয় লাগতেছে, রাস্তায় একটা রিক্সাও নেই, এখন কিভাবে বাসায় যাব? আবিরের নির্লিপ্ত জবাব এলো, আমি ভেবেছিলাম তুই অনেক সাহসী মেয়ে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আমি দিনের বেলা সাহসী, কিন্তু রাতের বেলা ভীষণ ভীতু। আবির শান্ত চোখে চেয়ে মনে মনে কিছু একটা ভেবে মৃদু হাসল। মেঘের সেদিকে মনোযোগ নেই। একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গা কেঁপে উঠছে। আবির উদাসীন কণ্ঠে শুধালো, আমি কাছে থাকা সত্ত্বেও তুই এত ভয় পাচ্ছিস, তাহলে আমি থেকে কি লাভ হলো? মেঘ নিশ্চুপ। ফুটপাত দিয়ে হাঁটছে দুজন, কারো মুখেই কোনো শব্দ নেই। আবির কিছু বলতে চেয়েও বারবার ঢোক গিলে কথা গিলছে। বৃষ্টিস্নাত পথে প্রেয়সীর হাতে হাত রেখে বুকের বাম প্রকোষ্ঠে লুকায়িত কথাগুলো বলার সুপ্ত ইচ্ছে আবিরের মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু অদ্ভুত এক দেয়াল বারবার আটকে দিচ্ছে আবিরকে। পরিবার নামক বেড়াজালে আবির আবদ্ধ হয়ে আছে। মেঘ আবিরকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, কিন্তু আবিরকে পাওয়ার জন্য আদৌ কি মেঘ পরিবারের সামনে দাঁড়াতে পারবে? যেখানে আবির নিজেই বাড়ির সবার মুখোমুখি হওয়ার জন্য নিজেকে যোগ্য ভাবতে পারছে না, সেখানে মেঘ তো কিছুই না। ক্ষণে ক্ষণে বৃষ্টি বাড়ছে, সেই সাথে বিদ্যুৎ চমকানোর মাত্রাও বেড়েছে। দুজনেই কাকো ভেজা হয়ে গেছে। আবিরের পরনে নেভি ব্লু রঙের শার্টটা ভিজে গায়ের সঙ্গে একবারে লেপটে গেছে। ফোন আর ওয়ালেটটা ফুপ্পির বাসা থেকেই পলিথিনে পেঁচিয়ে নিয়ে আসছিল। মেঘ আজ 3 পিস পরেছিল, চুলে খোপা করে মাথায় ওড়না দিয়েছিল, কিন্তু বৃষ্টিতে ভিজে নাজেহাল অবস্থা হয়ে গেছে। সরু রাস্তায় বড় বড় কদম ফেলায় আবির মেঘের থেকে কিছুটা এগিয়ে গেছে। প্রবল বৃষ্টিতে মেঘ হাঁটতেই পারছে না। আবির সামনে থেকে মেঘের দিকে তাকালেই মেঘ তেজপূর্ণ কণ্ঠে বলে উঠল, আপনি আমায় ফেলে চলে যাচ্ছেন কেন? দেখছেন না আমি ভয় পাচ্ছি? আবিরের পদযুগল থমকে গেছে। এক পলক সামনে তাকালো, পুনরায় আর চোখে চেয়ে গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, গোলে নিতে হবে। মেঘ শশব্যস্ত হয়ে আবিরের দিকে তাকালো। সহসা মনে পড়ে গেছে আবিরের সঙ্গে কোনো এক বিকেলে বৃষ্টিতে ভেজার ঘটনা। সেদিন হোঁচট খাওয়ার পরপর আবিরের কোলে তোলার ঘটনা মনে পড়তে থতমত খেয়ে বলল, না না, আপনি শুধু আমার কাছাকাছি থাকুন। আবির নিজের হাত বাড়ালো। মেঘ এক হাতে আবিরের হাতটা ধরার চেষ্টা করল, কিন্তু মেঘের ছোট হাত আবিরের মোটা হাতকে ঠিকমতো ধরতে না পেরে সহসা 2 হাতে আবিরের বাহু চেপে ধরেছে। আবির চাপা স্বরে বলল, মুরগির কলিজা নিয়ে রাতে ঘুমাস কিভাবে তুই? মেঘ ঠোঁট উল্টিয়ে আবিরের দিকে তাকাতেই আবারও বিদ্যুৎ চমকালো। মেঘ ভয়ে 2 হাতে আবিরের বাহু আরও শক্ত করে ধরেছে। আবিরের নিজের অন্য হাত মেঘের হাতের উপর রেখে কোমল কণ্ঠে বলল, ভয় পাইস না, আমি আছি তো। আবিরের স্পর্শ, সেই সঙ্গে মোলায়েম কণ্ঠে বলা ছোট্ট একটা কথাতেই মেঘের মন থেকে ভয় ডর সব একেবারে চলে গেছে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের পানে চেয়ে মুচকি হেসে বলল, আমার আবির ভাই আমার পাশে থাকলে আর কিচ্ছু চাই না। যদি আজ আমার মৃত্যুও হয়, তবে যেন আবির ভাইয়ের বুকে মাথা রেখে মরতে পারি। আস্তে আস্তে মেঘের ভয় অনেকটাই কেটে গেছে। আবিরের হাঁটার সাথে তাল মিলিয়ে মেঘও নিজের মতো হাঁটছে, তবে আবিরের হাত একবারের জন্য ছাড়ছে না। মেঘ আর আবির ফুপ্পিদের বিষয়ে টুকটাকি কথা বলছে। এত বছর আবিরকে নিয়ে তেমন মাথা ঘামালেও এখন আবিরের ব্যাপারে মেঘের খুব চিন্তা। মেঘ আচমকা প্রশ্ন করে বসল, আবির ভাই, আপনি কি এখনো সিগারেট খান? আবির ভ্রু গুটিয়ে বলল, না। কেন? সত্যি করে বলুন, আপনি কবে থেকে সিগারেট খাওয়া শুরু করেছিলেন আর কবে শেষ করেছেন, নাকি এখনো খান? রোমান্টিক আবহাওয়ায় মেহের এমন প্রশ্ন আবিরের পাটা গায়ে নুনের ছিটের মতো লাগছে। আবির কড়া গলায় বলল, এখন এসব প্রশ্ন করার সময়? মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল, তার মানে আপনি এখনো সিগারেট খান? আবির বিরক্ত হয়ে মেঘের দিকে তাকালো, পরপর এদিক সেদিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি মিথ্যে কথা বলি না মেঘ। তারপরও যদি আমাকে বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে আমার কিছুই বলার নেই। মেঘ হতবাক হয়ে গেছে। আবিরকে ইদানিং কিছু বললেই ছ্যাট করে উঠে, বিশেষ করে বিশ্বাস নিয়ে কথা বললে তো উপায়ই নেই। মেঘ মনোযোগ দিয়ে কতক্ষণ আবিরকে দেখে প্রশ্ন করল, কি হয়েছে আপনার? এভাবে কথা বলছেন কেন? আবির জোর গলায় বলা শুরু করল,
আমি কখনো কারো বিশ্বাস ভঙ্গ করিনি, তোর তো নয়। সিগারেট আমার মেশা না। যখন কোনো বিষয় খুব বেশি রেগে থাকি, দিশাবিশা পাই না, তখন একটু আধটু সিগারেট খেতাম, এটুকুই। তারপরও এত বছরে হাতে গোনা কয়েকটা সিগারেটই খেয়েছি। এইসব এখন অতীত। সিগারেট ছেড়েছি বহুদিন হলো, ছোঁয়াও না পর্যন্ত। সেদিনের পর তুই কোনোদিন আমার হাতে সিগারেট দেখেছিস? রুমে পেয়েছিস? নাকি আমার গায়ে সিগারেটের গন্ধ পেয়েছিস? তবুও কেন এত অবিশ্বাস? তোর সন্দেহের তালিকায় কেন সবসময় আমার নামটাই থাকে? এখনো এই মানুষটাকে একেবারে বিশ্বাস করা যায় না? আবির একরাশ হতাশা নিয়ে কথাগুলো বলেছে। শেষ প্রশ্নগুলো বলার সময় আবিরের গলা কাঁপছিল। অজানা এক ক্রোধে আবির আবার দগদগে স্বরে বলল, তানভীরকে কল দিয়ে তোকে নিয়ে যেতে বলি। মেঘ আর্তনাদ করে উঠল। কেন? আর যাই হোক, আবির কখনো কাউকে জোর করবে না, অন্ততপক্ষে তাকে বিশ্বাস করতে তো নয়। আমার সত্যি গাড়িটা নিয়ে আসা উচিত ছিল। মেঘ মায়াবী দৃষ্টিতে চেয়ে শীতল কণ্ঠে বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি আপনাকে বিশ্বাস করি, অনেক বেশি বিশ্বাস করি, সত্যি বলছি। ভাইয়াকে কল দেবেন না প্লিজ, আমি আপনার সাথেই যাব। আবির উদাসীন কণ্ঠে বলল, যেখানে তুই আমাকে বিশ্বাস করতে পারিস না, সেখানে তোর বাবা মায়ের চোখে তো আমি মস্ত বড় অপরাধী হয়ে যাব। তোর জ্বর হলে কেউ আমায় ছেড়ে কথা বলবে না। আবির দুপা এগোতেই মেঘ এক হাতে আবিরের আঙ্গুল ধরার চেষ্টা করে, কিন্তু আবির আঙ্গুল ছাড়িয়ে এগিয়ে যেতেই মেঘ জড়িঘড়ি করে আবিরের সামনে গিয়ে সরাসরি আবিরের শার্ট আঁকড়ে ধরে সাফাই দেওয়ার মতো করে আকুল কণ্ঠে বলে উঠল, আমি আর কোনোদিন আপনাকে এমন কথা বলবো না, আপনাকে কখনো অবিশ্বাস করব না। আপনি যা বলবেন, যে অবস্থাতেই বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলবো। প্লিজ, আপনি রাগ করবেন না, প্লিজ, আমি কানে ধরছি। এতক্ষণ আবির শক্ত থাকলেও মেঘের শেষ বাক্যে আবির তৎক্ষণাৎ মেঘের হাত চেপে ধরল। মেঘের হাত তখনও আবিরের বুকেই ছিল, সবেমাত্র কানে ধরার জন্য হাত তুলতে যাচ্ছিল, তার আগেই আবির আটকে দিয়েছে। আবিরের রাগ মুহূর্তেই দমে গেল। ভারী কণ্ঠে বলল, অতি সামান্য কারণে আবির এত বড় শাস্তি দেবে না। মেঘ ফের বলে উঠল, আপনি রাগ করলে আমার খুব ভয় হয়। আবির অনুচিন্তন মনে শুধালো, কিসের ভয়? মেঘ বিড়বিড় করে বলল, আপনাকে হারানোর। ঝুম বৃষ্টিতে মেঘের বিড়বিড় করে বলা কথাটা আবির ঠিকমতো বুঝতে পারেনি। শিওর হতে আবির পুনরায় শুধালো, কি বললি? মেঘ কিছু না বলে আবিরের উপর মাথা ঠেকিয়ে এলো। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার কারণে মেঘের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে অকস্মাৎ। ভয়ে আবিরের বুক কাঁপছে। মেঘের শরীর যদি আবার খারাপ হয়? আবির তড়িঘড়ি করে বলল, শরীর খারাপ লাগছে? মেঘ সহসা আবির থেকে দূরে সরে দাঁড়ালো। প্রিয় মানুষের সাহচর্য তেলে মানুষ সব ভুলে যায়। মেঘের ক্ষেত্রেও তাই হয়েছে। ঘোরের মধ্যে কখন আবিরের বুকে মাথা রেখেছে সেটা খেয়ালই করেনি। আবির রাখতেই মেঘের ঘোর কেটে গেছে। লজ্জায় মাথা নিচু করে সামনে এগিয়ে যাচ্ছে। আবির পিছু পিছু ডাকছে, কিন্তু মেঘ তাকাতেই পারছে না। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথার কিছুটা ওপরে দু হাত রাখল, যেন সরাসরি বৃষ্টির পানি মেঘের মাথায় না পড়ে। মেঘ চোখ তুলো তাকিয়ে দেখল একবার, পুনরায় লজ্জায় চোখ নামিয়ে নিল। আবির ভাই মানুষটা কেমন জানি, এই রাগ করেন, এই আবার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেন। ওনার মন বুঝার সাধ্যি পৃথিবীর কারোর নেই। কিছুটা এগোতেই মেঘ চা খাওয়ার জন্য বায়না ধরেছে, অথচ আবির খুঁজছে মেডিকেল শপ। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে অসময় মেঘকে নিয়ে বৃষ্টিতে ভিজে এখন নিজেই টেনশন করছে। মেঘের সেদিকে খেয়াল নেই, সে নিজের মতো ঘুরছে আর চায়ের দোকান খুঁজছে। জীবনে প্রথমবার গভীর রাতে বৃষ্টিতে ভিজছে। মেঘের মন এমনিতেই খুব উতলা হয়ে আছে, তার উপর সাথে আবির ভাই। ভাষার সব চিন্তা ভুলে বৃষ্টি উপভোগ করছে আর আবিরের সঙ্গে খুনসুতিতে মেতে আছে। অবশেষে একটা চায়ের দোকানে মেঘকে বসাতেই আবির পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করছে। উপরে টিনের চালে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে। মেঘ আপন মনে বসা থেকে সেই চালের দিকে চেয়ে আছে। টিনের চালের মাতাল করা শব্দে মেঘের ভাবনারা ছন্নছাড়া হয়ে যাচ্ছে। মেঘ আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠল, বৃষ্টির শব্দটা ভালো লাগছে? হ্যাঁ, আগে বর্ষাকালে নানা বাড়ি গেলে এই শব্দটা শুনতাম, অনেক ভালো লাগতো। কত বছর পর আবার শুনছি। আবির প্রশ্ন করল, লাল চা খাবি নাকি দুধ চা? লাল চা খাবো। ঠিক আছে ম্যাম। আবির চলে গেল। হঠাৎ মেঘের কানে আবিরের কণ্ঠ বেজে উঠল, মামা আপনি বসুন, চা আনে বানাচ্ছি। মেঘ আতকে উঠে পিছনে ঘুরল। সত্যি সত্যি আবির চা বানাচ্ছে। মেঘ তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো। ভেতরে থাকা হৃৎপিণ্ড ছুটছে দিকবিদিক। ঠোঁটে ফুটে উঠেছে প্রশান্তির হাসি। অকস্মাৎ মনে দুশ্চিন্তারাও ভর করেছে। নিজের অজান্তেই বলে উঠল, এত সুখ আমার কপালে সইবে তো? সঙ্গে সঙ্গে মেঘ নিজের মাথায় গাট্টা মেরে বলল, কী সব বাজে কথা ভাবছিস? আবির 2 কাপ চা নিয়ে এগিয়ে আসলো।
আদা লেবু দিয়ে 2 কাপ চা নিয়ে আসছে। আবিরকে দেখে মেঘ পুনরায় চেয়ারে বসল। মেঘকে 1 কাপ চা দিয়ে আবির পাশের চেয়ারে বসে চায়ে চুমুক দিল। মেঘ 1 চুমুক চা খেয়ে মেঘ মুগ্ধ হয়ে আবিরের পানে চেয়ে জিজ্ঞেস করল, আপনি আর ঠিক কি কি পারেন একটু বলবেন? আবির নির্বিকার ভঙ্গিতে বলল, বলতে পারবো না, তবে প্র্যাকটিক্যালি সব পারবো। বাহ, বড় আব্বু আর বড় আম্মুর একমাত্র ভদ্র ছেলে। আপনি ছেলে হয়ে যা পারেন আমি মেয়ে হয়েও তা পারি না। আবির উদ্গ্রীব হয়ে বলল, আমি কখনোই ভদ্র ছেলে ছিলাম না। আমি 1 নম্বরে অসভ্য আর অভদ্র একটা ছেলে। তাছাড়া তোকে কাজ শিখতে বলেছে কেউ? তোর যখন যা লাগবে শুধু অর্ডার করবে। আপনি অভদ্র এটা কে বলছে? তোর আব্বু। আব্বুর চোখে দুনিয়ার সব ছেলেরাই অভদ্র। দেখবেন 2 দিন পর থেকে আদিকে এভাবেই কথা শোনাবে। আবিরও মলিন হাসল। নিষ্ঠুর এই পৃথিবীতে সবার প্রিয় হয়ে ওঠা কারো পক্ষেই সম্ভব না। তবে আবিরের প্রচেষ্টা শুধুমাত্র নিজেকে প্রমাণ করা। আবির অভদ্র নয়, তবে অসভ্য তো বটেই। মেঘকে কাছে পেলে আরও বেশি অসভ্য হয়ে যায়। এজন্য মেঘের দিকে ঠিকমতো তাকাচ্ছেই না। আবির ফোন চেক করতেই দেখল মোট 17টা কল আসছে। বাসা থেকে 8টা কল আসছে। তানভীরও 4-5 বার কল দিয়েছে। ফুপ্পি রাকিবও কয়েকবার কল দিয়েছে। এখন ফোন দিলে যে যার মতো কথা শোনাবে, তারপর আবার মন খারাপ হবে, সেই ভেবে কাউকেই কল ব্যাক করে নিন। রাস্তায় একটা মেডিকেল শপ থেকে মেঘকে ওষুধ কিনে খাইয়েছে, যাতে জ্বর না আসে। আবির আশেপাশে রিক্সা খুঁজছে। বাসার মানুষের থেকেও বেশি টেনশন হচ্ছে মেঘকে নিয়ে, কারণ মেঘকে সামাল দেওয়ার মতো মানসিক অবস্থা আবিরের নেই। বৃষ্টির পানিতে চিকচিক করা মেঘের 2 গাল, গোলাপের ভেজা পাপড়ির মতো লাল টকটকে 2 ঠোঁটে তাকানো মাত্রই আবিরের বুকে কম্পন অনুভব করে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। কিন্তু মেঘ নিজের মতো করে কথা বলছে, হুটহাট আজগুবি প্রশ্ন করতে শুরু করে, যেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি আবিরের নেই। তাই মেঘকে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে চাচ্ছে। একটা ফুলের দোকান দেখে মেঘ বলে উঠল, আবির ভাই, আমাকে একটা গোলাপ ফুল কিনে দিবেন? না। কেন? গোলাপ ব্যতীত অন্য কোনো ফুল নে। লাল গোলাপগুলো খুব সুন্দর লাগছে, একটা নিই। বললাম তো না। মেঘ মন খারাপ করে 2টো বেলি ফুলের মালা নিয়েছে। আবির টাকা দিয়ে বেরিয়ে এসে বলল, দে, পরিয়ে দিই। প্রয়োজন নেই। কেন? কারণ এগুলো মিমের জন্য নিয়েছি। ওয়েট, আরও কয়েকটা নিয়ে আসি। লাগবে না, আমার জন্য আনলে লাল গোলাপ নিয়ে আসুন। আবির গম্ভীর কণ্ঠে বলল, চল সামনে যাই, সামনে হয়তো রিক্সা পাবো। মেঘ উষ্ণস্বরে বলল, তবুও গোলাপ দিবেন না? না। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছে। বৃষ্টি কমে এসেছে, তবে গাছ থেকে এখনও টুপটুপ করে পানি পড়ছে। আবির মেঘের গমন পথে চেয়ে ভারী কণ্ঠে বলল, যেই ফুল তোকে অন্য কোনো ছেলে দিতে চেয়েছিল, সেই ফুল আমার চোখে বিষের মতো। আবির সেই বিষ ছুবে না। এদিকে তানভীর বাসার কাছে গাছের নিচে বাইকে বসে আছে, আর ওদের জন্য অপেক্ষা করছে। বৃষ্টি কমাতে আবিরকে কয়েকবার কল পর্যন্ত দিয়েছে, কিন্তু আবির ফোনই ধরছে না। হঠাৎ বন্যার কথা ভেবে কল দিল বন্যার নাম্বারে। অনেকদিন পর বন্যার ফোনে কল ঢুকছে। প্রথমবার রিসিভ হলো না। দ্বিতীয়বার রিসিভ করার সঙ্গে সঙ্গে বন্যা প্রশ্ন করল, হ্যালো, কে? তানভীর কপাল গুটিয়ে বলল, বাহ, এত অপরিচিত হয়ে গেলাম। বন্যা তৎক্ষণাৎ বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি তানভীর ভাই, নতুন ফোন, তাই নাম্বারটা সেভ ছিল না। ওহ আচ্ছা, ফোন কবে কিনলা? আজ কি কিনেছি। আপনি কি বাহিরে? হ্যাঁ। কেন? বৃষ্টি বাতাস এসবের শব্দ হচ্ছে মনে হয়। ও আচ্ছা, গাছতলায় বসে আছি, তাই এমন শব্দ হচ্ছে। গাছতলায় কেন? এমনিতে একটু কাজ ছিল। রাতে খেয়েছো? জি। আপনি? হ্যাঁ, ফুপ্পিদের বাসায় খেয়ে আসলাম। ফুপ্পিরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, ভালো থাকুন, রাখি এখন। কেন? ঘুমাবো। আচ্ছা, ঘুমাও। তানভীরের কথা শেষ হওয়া মাত্রই আবির আর মেঘ আসছে। যথারীতি 3 জনেই কাক ভেজা হয়ে বাসায় ফিরেছে। রাত 11টার ওপরে বেজে গেছে, অথচ 3 ভাই সোফায় বসে আছে। কাঠ গড়ায় মেঘ, আবির আর তানভীর। মেঘ হ্যাঁচি দিতেই আবির মাথা নিচু করে কপাল গুটিয়ে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ধরেছে। আজ একটা ঘূর্ণিঝড় হতে চলেছে, যার সূচনা মেঘের একটা হ্যাঁচিই করে দিল। আবির মাথা নিচু করে মেঘকে আস্তে করে বলল, রুমে যা। মেঘ কোনো দিকে না তাকিয়ে ভেজা জামা নিয়ে নিজের রুমের দিকে ছুটছে। ড্রয়িং রুম, সিঁড়ি সব ভিজে গেছে।
আলী আহমদ খান মেঘের দিকে একবার তাকিয়ে পুনরায় আবিরদের দেখল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোমাদের এই অবস্থা কেন? আবির সাফাই দেওয়ার স্বরে বলল, আপনিই বলেছেন বাইক যেন না চালাই, আর রাস্তায় রিক্সা পাইনি। গাড়ি নাওনি কেন? ফুপ্পিদের বাসা পর্যন্ত গাড়ি ঢুকবে কিনা শিওর ছিলাম না। বাসা পর্যন্ত না যাক, রাস্তা পর্যন্ত তো যেত। রাস্তায় রাখবো, তারপর কোনো অ্যাক্সিডেন্ট হলে, চুরি হলে গাড়ির দায় কে নিবে? আমি? আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি না নিলে তোমার বাপই না হয় দায় নিত। যত যাই হোক, গাড়িটা তো তোমার বাপেরই। আবির মৃদু হেসে বলল, আমার জন্য কাউকে কোনো দায় নিতে হবে না, আর আমিও অযথা কোনো দায় নিতে চাই না। মোজাম্মেল খান এবার চেঁচিয়ে উঠলেন, তোমাদের ঘাড়তেড়ামির জন্য আমার মেয়েটাকে কেন ভিজিয়েছ? ওর কিছু হলে? আবির রাশভারী কণ্ঠে বলল, আপনার মেয়ের কিছু না হলেই তো হলো। এ তো হাতে এখানে কথা বাড়ালে ঝামেলা হবে ভেবেই মোজাম্মেল খান হুঙ্কার দিয়ে সোফা ছেড়ে উঠে চলে গেছেন। ইকবাল খানও নিজের রুমে চলে গেছেন। আলী আহমদ খান কাজের মহিলাকে ডেকে ফ্লোর মোছার কথা বলে নিজেও ভেতরে চলে গেছেন। আবির ভেতরে ভেতরে ফুঁসছে। রুমে গিয়ে রাগে বিছানার ওপর ফোন ছুঁড়ে ফেলে সোজা ওয়াশরুমে চলে গেছে। আবিরের রাগের একমাত্র কারণ সে নিজেই। আবির শাওয়ার নিয়ে আবার রান্নাঘরে এসে মেঘের জন্য স্যুপ আর কফি করে নিয়ে গেছে। মেঘকে ডাকতেই মেঘ দরজা খুলে স্বাভাবিক কণ্ঠে বলল, ভেতরে আসুন। আবির গুরুতর কণ্ঠে বলল, না থাক, কখন আবার চেঁচিয়ে তোর আব্বুকে ডাকবি। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে থেকে খাবারগুলো নিল। আবির সঙ্গে সঙ্গে চলে গেছে। তানভীর ফ্রেশ হয়ে আবিরের রুমে আসছে। মূলত মিনহাজদের ব্যাপারে কথা বলতেই এসেছে। আবিরের অ্যাক্সিডেন্টের পর থেকে মেঘের মতো আবিরও ওদের ব্যাপারে মাথা ঘামায় না। তানভীরকে প্রথম 1-2 বার জিজ্ঞেস করলেও এরপর থেকে একবারের জন্য তাদের কথা জিজ্ঞেস করেনি। তানভীর আজ নিজের থেকেই কথা বলতে আসছে। আজ শুক্রবার, ফুপ্পির বাসাতে আজকে সবার দাওয়াত। নামাজ পড়েই সবাই রওনা দিয়েছে। আবির তানভীররা মেঘ, মিম, আদি ইকবাল খানের গাড়িতে যাচ্ছে। বাকিরা আলী আহমদ খানের গাড়িতে। আরিফ আর আসিফ দুজনেই গলির মোড় থেকে ওনাদের এগিয়ে নিয়ে গেছে। আরিফকে দেখেই মিম বড় করে ভেঙচি কাটছে। আত্মীয়তার সম্পর্কের খাতিরে আরিফ মৃদুভাবে হাসল। মেঘ মিমকে সারাদিন সামলে রেখেছে, যেন কোনোভাবেই কোনো অঘটন না ঘটায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকেলের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী পরশু থেকে রমজান শুরু, তাই ফুপ্পির জোরাজুরিতে আজই সবাইকে আসতে হলো। ফুপ্পির সাথে সবারই খুব ফর্মাল সম্পর্ক। আবিররা ফুপ্পিকে যতটা আপন করে নিয়েছে, বড়ার ততটা পারছে না। মাঝরাতে হঠাৎই আবিরের ফোনে কল বাজতেছে। আবির ঘুমের ঘরে প্রথমে কেটে দিয়েছে। খানিকক্ষণ বাদে আবারও ফোনে কল বাজতেছে। কল রিসিভ করে অর্ধঘুমন্ত অবস্থায় জিজ্ঞেস করল, কে? পেটনি। আবির ঘুমের ঘোরেই মুচকি হাসল। ঠোঁটেল কোণে হাসি রেখে বিমোহিত কণ্ঠে জানতে চাইল, আবির কি কোনো অন্যায় করেছে? তা না হলে মাঝরাতে পরীর বদলে পেটনি কেন কল দিবে আমায়? হ্যাঁ, আপনি মস্ত বড় অপরাধ করেছেন। আবিরের চোখ বন্ধ, এখনও ঘুমের রেশ লেগে আছে চোখে মুখে। আধ ঘুমে থেকেই আবির পুনরায় প্রশ্ন করল, সর্বনাশ, অপরাধটা কি বলা যাবে? মেঘ নিচু কণ্ঠে বলল, আপনি আমার প্রথম কলটা ধরলেন না কেন? আবির চোখ মেলে ফোনের দিকে তাকালো। তড়িঘড়ি করে কল লিস্ট চেক করল। ঘুমের ঘোরে কল কাটার ঘটনা মনে পড়তেই মাথা চুলকে ঠান্ডা কণ্ঠে বলল, উপস, সরি। ঘুমের মধ্যে কিভাবে বুঝব যে আপনি কল দিয়েছেন? সরি। সদ্য ঘুম থেকে ওঠা আবিরের ভাঙা ভাঙা কণ্ঠ শুনে মেঘের হৃদস্পন্দন বেড়ে গেছে। মনে হচ্ছে কি যেন একবার হৃদয়ে ছুরির ন্যায় তোলপাড় চালাচ্ছে। সবকিছু যেন মুহূর্তেই তছনছ করে দিবে। মেঘ বুকের বাম প্রকোষ্ঠে হাত রেখে নিজেকে সংযত করে ধীরস্থির কণ্ঠে প্রশ্ন করে, সেহেরি খাবেন না? উঠুন। আবির নিরস গলায় বলল, না খেয়ে কত রমজান কাটিয়েছি, এখন না খেয়ে রোজা রাখা অভ্যাস হয়ে গেছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, না খেয়ে থাকতেন কেন? তখন তো আর কেউ কল দিয়ে জাগিয়ে দিত না আমায়। মেঘ চাপা স্বরে বলে উঠল, এখন যেহেতু জাগিয়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে অভ্যাস পরিবর্তন করার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি ওঠেন, আমি রাখছি। আবির তপ্ত স্বরে ডাকল, মেঘ, জি?
নিজেকে সব কিছুতে জড়িয়ে রাখিস, কোনো একটাকে কেন্দ্র করে চললে পরবর্তীতে তার ব্যথাটা সহ্য করতে পারবি না। মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে শোধালো, রাতবিরিতে এসব কি কথা বলছেন? উঠবেন নাকি উঠবেন না বলুন। আরে বাবা, এক্ষুনি উঠতেছি। ওকে। মেঘ কল কেটে তাড়াতাড়ি নিচে আসছে। ততক্ষণেই টেবিলে খাবার রেডি। প্রথম রমজান বলে আজ আদিও উঠেছে। আবির হাত মুখ ধুয়ে কিছুক্ষণের মধ্যেই নিচে আসছে। আসার সময় তানভীরকেও ডেকে নিয়ে আসছে। মেঘের বিপরীতে বসতে বসতে আবির অল্প করে ভ্রু নাচালো। মেঘ অপ্রখর হেসে চিবুক নামিয়ে নিল। খাওয়া শেষে যে যার মতো রুমে চলে গেছে। আবির নামাজের জন্য রেডি হচ্ছে, মেঘ রেস্টে নেয়ার জন্য একটু শুয়েছে। বন্যাকে নেটে দেখে সঙ্গে সঙ্গে কল দিল। বন্যা কল রিসিভ করা মাত্রই মেঘ বলে উঠল, আসসালামু আলাইকুম। সেহরি খেয়েছো জানো? মাত্রই খেয়ে আসলাম। তুমি খেয়েছো বেবি? হ্যাঁ, খেয়েছি, এখন রেস্টে নিচ্ছি। বন্যা ঠাট্টার স্বরে বলল, সাবধান, রোজা রমজানের দিন, দিনের বেলা মনকে সংযত রাখিস। আবির ভাইয়াকে ঢ্যাপ ঢেপ করে দেখিস না, আর ওনাকে নিয়ে বেশি ভাবিস না। আচ্ছা, একটা কথা বলবি? কি? আমি যদি রোজা রেখে পাঞ্জাবি বা টি শার্ট পেইন্ট করি, তাহলে কি আমার রোজা হালকা হয়ে যাবে? বন্যা হাসতে হাসতে বলল, হ্যাঁ, হয়ে যাবে, কারণ তুই রং করতে করতে আবির ভাইয়ার কথা ভাববে। তাই দিনের বেলা জামা কাপড়ের দিকে ভুলেও তাকাবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, রাখছি। বন্যা কল কাটতেই দেখল তানভীরের আইডি থেকে মেসেজ আসছে, ছোট করে লেখা, সেহরি খেয়েছো? বন্যা উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ। আপনি খেয়েছেন? হ্যাঁ। কোনো পাশ থেকে আর কোনো মেসেজ আসলো না। তানভীর দু একবার কিছু লিখেও বারবার মুছে দিয়েছে। কিছু একটা বললে সেই মেসেজ মেঘকে দেখালে বোনের নজরে তানভীর ছোট হয়ে যাবে, সেসব ভেবেই তানভীর কিছু লিখতে পারছে না। প্রায় 5 মিনিট পর বন্যার আইডি থেকে মেসেজ আসলো, গুড নাইট। তানভীর মলিন হেসে লিখল, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। সকালে মেঘের ঘুম ভাঙার আগেই আবির অফিসে চলে গেছে। বাড়ি সম্পূর্ণ নীরব। মেঘ একে একে সবার রুমেই চক্কর দিয়ে আসছে। মিম আর আদি টিউশনে গেছে। তানভীর, আবির, আলী আহমেদ খানরা কেউ বাসায় নেই। বাড়ির 3 কর্ত্রী নিজেদের রুমে কোরআন শরীফ পড়ছেন। মেঘ ঘুরে ফিরে নিজের রুমে এসে শাওয়ার নিয়ে অজু করে সেও কোরআন শরীফ পড়তে বসেছে। ইফতারের আগ মুহূর্তে আবিররা বাসায় ফিরেছে। মালিহা খান বারবার সবাইকে বলে দিয়েছিলেন যেন ইফতারের আগেই চলে আসে। মেঘ শরবত বানাচ্ছে, মিম মেঘকে সাহায্য করছে, আর আদি দুপুর থেকেই সোফায় পড়ে আছে। 10 মিনিট পর পর জিজ্ঞেস করে, মেঘ আপু আর কতক্ষণ? আপু আর কতক্ষণ পরে আজান দিবে? মেঘ আর মিম আদিকে বুঝিয়ে রাখতে রাখতে নিজেরাই ক্লান্ত হয়ে গেছে। আদি এই যে সোফায় শুয়েছিল আর উঠতেই পারছে না। আবির ইফতারের আগে আগে এসে আদিকে কোলে করে চেয়ারে নিয়ে বসিয়েছে। চেয়ারে বসেও আদি হেলে পড়ে যাচ্ছে। আদির অবস্থা দেখা মিম মিটিমিটি হাসছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, এভাবে হেসো না, এমন দিন সবাই পার করে আসছে। সঙ্গে সঙ্গে মিমের হাসি থেমে গেছে। চুপচাপ ইফতার করতে বসে পড়েছে। মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবতে একটু পরপর চিনি দিচ্ছে। প্রথমবারের মতো শরবত বানানোর দায়িত্ব মেঘ নিয়েছে। যদি ঠিকঠাক না হয় তাহলে বাড়ির সবার সামনে নাক কাটা যাবে। এর জন্য আরও বেশি ভয় পাচ্ছে। আবারও চিনি দিতে যাবে, তখনই আবির মৃদু স্বরে বলল, আর কত চিনি দিবি? থাম এবার, তোর চিনি দেয়া দেখে একদিনেই সবার ডায়াবেটিস হয়ে যাবে। মেঘ কপাল গুটিয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। তানভীর বলে উঠল, প্রথমবার শরবত বানাচ্ছে তাই এই অবস্থা, সপ্তাহখানিক বানালেই অভ্যাস হয়ে যাবে। আকলিমা খান রান্নাঘর থেকে আসতে আসতে প্রশ্ন করলেন, তানভীর, সবসময় তো তুমিই শরবত বানাও, এবার দায়িত্ব মেঘকে দিয়েছ কেন? তানভীর মুচকি হেসে বলল, সবসময় আমার শরবত খেয়েছ, এবার আমার বোনের হাতে শরবত খাবে, সমস্যা কি? এই রমজান যেমন স্পেশাল, তেমনি শরবতটাই স্পেশাল হবে। রমজান স্পেশাল কেন? বারে, কত বছর পর ভাইয়ের সাথে রমজান পালন করছি, তাছাড়া আমাদের ফুপ্পিকে পেয়েছি, স্পেশাল হবে না? হ্যাঁ, অবশ্যই।